হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদেরকে আজ নিয়ে যাব এক দুর্ধর্ষ চুরির জগতে, যেখানে বুদ্ধি, সাহস আর প্রযুক্তির এক অসাধারণ মেলবন্ধন দেখা যাবে। গল্পের শুরুটা হয় ইতালির ভেনিস শহরে এক জমকালো নিলাম অনুষ্ঠান থেকে। চারিদিকে নামি দামি, অত্যন্ত দামি সব জিনিসের মেলা বসেছে, আর সেই জিনিসগুলো কেনার জন্য মুখোশের আড়ালে নিজেদের পরিচয় লুকিয়ে বসে আছেন বিশ্বের তাবড় তাবড় ধনী ব্যক্তিরা। আর এই ভিড়ের মধ্যেই আমাদের দেখা হয় গল্পের মূল চরিত্রের সাথে, যার নাম সাইরাস। সাইরাস শুধু দেখতেই স্মার্ট নয়, তার বুদ্ধি যেন তার থেকেও কয়েক কদমে গিয়ে। সে একজন মাস্টারমাইন্ড চোর, এবং এর আগেও বহুবার সে অবিশ্বাস্য সব চুরি সফলভাবে করেছে। এবারও সে তার দলবল নিয়ে এক বড়সড় চুরির পরিকল্পনা করে ফেলেছে। এই নিলাম অনুষ্ঠানের লাইভ ভিডিও কিন্তু লন্ডনেও দেখা হচ্ছে, অর্থাৎ অর্ধেক ক্রেতা ভেনিসে বসে আছেন আর বাকি অর্ধেক লন্ডনে বসে এই নিলামে অংশ নিচ্ছেন। এবার চলুন সাইরাসের দলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। এই দলের শীর্ষে রয়েছে সাইরাস নিজেই। তারপর আছে একজন দক্ষ মহিলা পাইলট, সে যে কোনো পরিস্থিতিতে প্লেন উড়িয়ে নিয়ে যেতে পারে। দলে আছে একজন লক মাস্টার, যার কাছে পৃথিবীর কোনো তালাই তালা নয়, সে যে কোনো কঠিন লক চোখের পলকেই খুলে ফেলতে পারে। এদের ছাড়াও আছে একজন জিনিয়াস হ্যাকার, একজন ইঞ্জিনিয়ার এবং একজন বয়স্ক ব্যক্তি, যিনি তাদের সাহায্যকারী হিসেবে কাজ করেন। এই মুহূর্তে সেই সাহায্যকারীও সাইরাসের সাথে নিলামে উপস্থিত। নিলাম ঘরের প্রত্যেক কোণায় ক্যামেরা লাগানো, আর সেই ক্যামেরার উপর নজর রাখছে পুলিশ। দলের নেতৃত্বে আছে সিনিয়র পুলিশ অফিসার এবি। তবে মজার ব্যাপার হলো, এবি আর সাইরাসের পরিচয় অনেক পুরনো। একসময় তাদের মধ্যে বন্ধুত্ব হয়েছিল, কিন্তু যখন এবি জানতে পারে যে সাইরাস আসলে কত বড় মাপের একজন চোর, তখন সে একটি মিশনে সাইরাসকে ধরার পরিকল্পনা করে। কিন্তু সাইরাস এতটাই চালাক ছিল যে সে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। তবে এবার এবি তার দল নিয়ে প্রস্তুত। তার পরিকল্পনা হলো সাইরাস চুরি করার সাথে সাথেই তাকে হাতে নাতে ধরে ফেলবে। এবার নিলাম শুরু হলো। প্রথমে একটি অত্যন্ত দামি পেন্টিং আনা হলো, যার ডাক শুরু হয়েছিল 1 কোটি থেকে। দেখতে দেখতে সেটার দাম 2 কোটিতে গিয়ে পৌঁছালো। কিন্তু সাইরাস আর তার দল, যারা আগে থেকেই ওই পেন্টিংটা চুরি করার জন্য ওত পেতে বসেছিল, তারা সেই পেন্টিং ক্রেতার হাতে পৌঁছানোর আগেই গায়েব করে দিল, এবং সাথে সাথেই ব্ল্যাক মার্কেটে 2 কোটি টাকায় বিক্রিও করে দিল। এরপর মঞ্চে আনা হলো সেই বিশেষ জিনিসটা, যার জন্য সবাই অপেক্ষা করছিল। এটি ছিল এক অবিশ্বাস্য সৃষ্টি, যার মালিক অনেক পরিশ্রম করে এটি তৈরি করেছেন। জিনিসটার নাম এনএফটি, আর যে শিল্পীটি তৈরি করেছেন তিনি নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছিলেন, তাই তার মুখেও ছিল একটা মুখোশ। এই এনএফটিতে প্রায় 200টি ক্যামেরা লাগানো আছে, যা ভিডিও রেকর্ড করে অসাধারণভাবে এডিট করে দিতে পারে। এর নিলাম শুরু হতেই দাম হু হু করে বাড়তে লাগলো, আর ঠিক তখনই সাইরাসের দলের হ্যাকার তার কাজ শুরু করে। সে শুধু একটা বোতাম টেপে আর বলে লিফট, আর সাথে সাথেই সেখানকার সমস্ত আলো নিভে যায়। চারিদিকে অন্ধকার হতে শুরু করে, এবং মুহূর্তের মধ্যে একটা চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ধনী ব্যক্তিরা যখন পালানোর জন্য ছোটাছুটি করছেন, সাইরাস তখন তার আসল কাজটা হাসিল করে। সে এনএফটির মালিকের কাছে গিয়ে বলে, আপনি আমার ডেরায় চলে আসুন, যেটা একটা জাহাজের মধ্যে। এনএফটিটা সেখানেই আনা হবে, আর আপনার টাকাও আপনি সেখানেই পেয়ে যাবেন। ওপরে বসে থাকে এবি এই সব কিছুই দেখছিল। সে সাইরাসকে ধরার জন্য নিজেও দৌড়ায়, এবং তার দলকেও পিছনে লাগিয়ে দেয়। সাইরাস আর তার দল যখন পালিয়ে যাচ্ছিল, এবি আর তার টিমও তার পিছু নেয়। প্রথমে তারা দৌড়াতে থাকে, তারপর একটা স্পিডবোটে উঠে পড়ে। পুলিশকে বোকা বানিয়ে তারা সমুদ্রের মাঝখানে চলে আসে এবং নিজেদের ডেরা, অর্থাৎ সেই জাহাজে পৌঁছে যায়। সেখানে তারা এনএফটির লেনদেন শেষ করে একটা পার্টি করতে শুরু করে। এদিকে এবি তখনও তদন্ত চালিয়ে যাচ্ছিল। সে নিলামে আসা মানুষজনের ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখছিল। হঠাৎ তার চোখ পড়ল সাইরাসের সেই সাহায্যকারীর উপর, যে তখনও সেখানেই ছিল। পুলিশ তাকে ধরে ফেলে। ওদিকে জানা যায় যে চোরেরা যখন এনএফটি চুরি করেছিল, ব্ল্যাক মার্কেটে তার দাম ক্রমশ বাড়ছিল, কিন্তু সেটাকে সক্রিয় করার জন্য তার আসল মালিকের প্রয়োজন ছিল। তাই তারা সেই শিল্পীকেও তুলে নিয়ে আসে এবং লাভের অর্ধেকটা তাকে দিয়েও দেয়। এতে দুজনেরই লাভ হয়। এবি যখন সেই সাহায্যকারীকে জেরা করছিল, সে সব প্রশ্নের উল্টাপাল্টা উত্তর দিচ্ছিল। এবি তাকে হুমকি দিয়ে বলে, আমি তোমাকে জেলে পাঠাবো এবং সবার সামনে তোমার আসল পরিচয় ফাঁস করে দেব। ভালো চাও তো নিজের দলের ব্যাপারে সব সত্যি কথা বলে দাও। তখন সেই সাহায্যকারী বলে, আমার দল এখন লন্ডনে আছে, যদি তাদের ধরতে চাও তাহলে আমার সাথে সেখানে যেতে হবে। এবি তার কথা মতো নিজের দল নিয়ে লন্ডনের পুলিশ ডিপার্টমেন্টে পৌঁছায়। সেখানে তার সাথে আরেকজন অফিসারের দেখা হয়, যিনি তাকে জানান যে শহরের সবচেয়ে বড় মাফিয়া, যার নাম লার্স, সম্প্রতি শেয়ার বাজারে কারচুপি করে সে লাভ করেছে। কিন্তু এই লাভের ফলে শহরের এক ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছে। লার্স একটি বাঁধের জল শহরে ছেড়ে দিয়েছে, যার ফলে চারিদিকে বন্যা হয়ে গেছে।
মানুষের বাড়িঘর ডুবে গেছে এবং অনেক প্রাণও হারিয়েছে। আর এখন লার্স ঠিক একই কাজ আরেকটি শহরের সাথে করতে চলেছে। এই কাজে তার সাথে আরও একজন বড় মাফিয়া জড়িত। লার্স সেই মাফিয়াকে টাকা নয় বরং সোনা দিয়ে পেমেন্ট করবে। 1-2 কেজি নয়, পুরা 10 টন সোনা। সেই অফিসার এবিকে বলেন, আমাদের এই ডিলটা ভাঙতে হবে এবং পেমেন্টটা আটকাতে হবে, আর এর জন্য আমার তোমার সাহায্যের দরকার। এবি অবাক হয়ে জিজ্ঞাসা করে, আমি এতে কি সাহায্য করতে পারি? অফিসারটি বলেন, আমাদের এমন একজন লোক দরকার যে চোরের মতো করেই ভাবতে পারে এবং চোরদের ধরতে পারে, আর এই কাজের জন্য একজন মাস্টার মাইন্ড চোরের প্রয়োজন। আর সে কে তা তুমি খুব ভালো করেই জানো। এই বুঝতে পারে যে অফিসার সাইরাসের কথা বলছে। সে সঙ্গে সঙ্গে বলে, না না, এটা অসম্ভব। আপনি চাইছেন আমি সাইরাসের কাছে গিয়ে সাহায্য চাইব, আর সে রাজি হয়ে যাবে? অফিসার তাকে বোঝায়, যদি সাইরাস আর তার দল এই কাজটা না করে তাহলে হাজার হাজার নিরীহ মানুষের প্রাণ চলে যাবে। তোমাকে যে কোনো উপায়ে ওকে রাজি করাতেই হবে। অবশেষে এবি সাইরাসের কাছে পৌঁছায়। প্রথমে দুজনের মধ্যে পুরনো দিনের রাগ অভিমান নিয়ে কথা কাটাকাটি হয়, কিন্তু শেষে এবি তাকে আসল কথাটা জানায়। সে বলে, তোমাকে আমার জন্য একটা চুরি করতে হবে। এবি তাকে লার্সের পুরো পরিকল্পনাটা খুলে বলে এবং জানায় যে তাকে সেই 10 টন সোনা চুরি করতে হবে। সাইরাস তার দলের সদস্যদের সবটা জানায়। তারা প্রথমে চমকে গেলেও যখন শুনেছে একটা পুরো শহরকে বাঁচানোর প্রশ্ন জড়িত, তখন তারা রাজি হয়ে যায়। কিন্তু এই মিশনটা ছিল সাংঘাতিক কঠিন, কারণ তাদের সোনা চুরি করতে হবে একটা চলন্ত প্লেন থেকে, যেখানে লার্সের গুন্ডারাও উপস্থিত থাকবে। এবার শুরু হয় পরিকল্পনা। হ্যাকার বলে, যদি আমরা হুবহু একই রকম দেখতে একটা প্লেন তৈরি করতে পারি তাহলে চুরি করা সহজ হবে। সাইরাস বলে, নিলামে আমার এক ধনী মেয়ের সাথে আলাপ হয়েছিল যে কিনা প্লেনের ব্যবসা করে। তার কাছে প্রায় একই রকম দেখতে একটা প্লেন আছে, আমরা সেটাকে বদলে নিতে পারি। তারা সেই প্লেন ডিলারের কাছে পৌঁছায়। প্লেনটা ছিল অসাধারণ, কিন্তু সেটা ওড়ানো নিষিদ্ধ ছিল, কারণ তাতে অনেক এলইডি গ্লাস লাগানো ছিল এবং এটি প্রচণ্ড শব্দ করত। ডিলার প্রথমে রাজি না হলেও এবি যখন তাকে পুলিশ পরিচয় দিয়ে হুমকি দেয়, তখন সে বাধ্য হয়ে রাজি হয়ে যায়। এর পরবর্তী সমস্যা ছিল রাডারকে ফাঁকি দেওয়া। এর জন্য তাদের পিএসআই নামের একটা মেশিন বানাতে হতো, যে এমন সিগন্যাল তৈরি করবে যাতে আকাশে 2টা প্লেন উড়লেও রাডারে একটাই দেখায়। কিন্তু এখানেও একটা সমস্যা ছিল, যখন 2টো প্লেন একে অপরের ওপরে নিচে আসবে তখন কিছুক্ষণের জন্য রাডারে 2টো প্লেনই দেখা যাবে। তাই হেডকোয়ার্টারে তাদের একজন বিশ্বস্ত লোককে বসানো দরকার ছিল। এবি জানায় যে এয়ারপোর্টে তার এক বন্ধু অফিসার হিসেবে কাজ করে, সে এই কাজটা করে দিতে পারবে। তারা সেই অফিসারের সাথে দেখা করে যে হুইল চেয়ারে বসা ছিল। সে প্রথমে রাজি হয় না, কারণ এতে শহরের সবচেয়ে বড় মাফিয়া লার্স জড়িত ছিল। কিন্তু সাইরাস যখন তাকে $10 লক্ষ দেওয়ার প্রস্তাব দেয় তখন সে রাজি হয়ে যায়। এবার সবাই কাজে লেগে পড়ে। তারা প্লেনটাকে বদলাতে শুরু করে এবং পিএসআই মেশিন তৈরি করে। কিন্তু মেশিনটা আকারে এত বড় ছিল যে সেটাকে একটা বোমার মতো লাগছিল। তখন হ্যাকার বুদ্ধি করে মেশিনটাকে ছোট্ট ছোট্ট অনেকগুলো অংশে ভাগ করে দেয়, যাতে দলের প্রত্যেক সদস্য প্লেনের আলাদা আলাদা জায়গায় সেটাকে লাগাতে পারে। অবশেষে সেই চূড়ান্ত দিন চলে আসে। তারা অর্ধেক টিকিট বিজনেস ক্লাসের আর অর্ধেক ইকোনমি ক্লাসের কেনে, যাতে পুরো প্লেনে ছড়িয়ে থাকতে পারে। তারা জানতে পারে লার্সের 2জন গুন্ডা বিজনেস ক্লাসে এবং 3জন ইকোনমি ক্লাসে আছে, আর বাকি 10 জন সোনার সাথে নিচে আছে। হ্যাকার সব ক্যামেরা হ্যাক করে ফেলে, আর লকমাস্টার বাথরুমে গিয়ে পিএসআই মেশিনে নিজের অংশটা লাগিয়ে দেয়। কিন্তু তাদের এক সাথী ভয় পেয়ে এই মিশনে আসেনি, তাই তার কাজটা এবিকেই করতে হয়। সে বিজনেস ক্লাসের বাথরুমে গিয়ে মেশিনটা লাগাতে যায়, কিন্তু হঠাৎ একটা ঝাঁকুনি লাগার ফলে মেশিনটা তার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এবি প্রচণ্ড চিন্তায় পড়ে যায়, কারণ তাকে যে কোনো উপায়ে ওই ভাঙা অংশগুলো জুড়ে মেশিনটা আবার চালু করতে হবে। ঠিক সেই সময়ে সেখানে সাইরাস এসে পৌঁছায় এবং দুজনে মিলে কোনো মতে মেশিনটা জুড়ে সঠিক জায়গায় লাগিয়ে দেয়। এদিকে পাইলট তার নিজের প্লেনটিকে লার্সের প্লেনের ঠিক নিচে নিয়ে আসে এবং সিগন্যালের জন্য অপেক্ষা করতে থাকে। হেডকোয়ার্টারের রাডারে 2টো সিগন্যাল আসতেই এর বন্ধু অফিসারটি তার সঙ্গীকে বলে, এটা কোনো ব্যাপার না, এটা একটা সামান্য প্রযুক্তিগত ত্রুটি যা কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। আর এর মধ্যেই পিএসআই সক্রিয় হয়ে যায় এবং রাডারে আবার একটাই প্লেন দেখাতে শুরু করে। লকমাস্টার নিচে গিয়ে সোনার সিন্দুক খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু গুন্ডাদের সন্দেহ হয় এবং তারা নিচে যাওয়ার চেষ্টা করে। সাইরাস তাদের আটকানোর চেষ্টা করে, আর এরপর চলন্ত প্লেনের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। এই মারামারির কারণে প্লেনের সমস্যা দেখা দেয় এবং পাইলট হেডকোয়ার্টারের খবর দেয়। এবির বন্ধু অফিসারটি পাইলটকে খারাপ আবহাওয়ার কথা বলে কাছের একটি এয়ার স্ট্রিপে প্লেন নামানোর নির্দেশ দেয়। জায়গাটা ছোট হয় পাইলটের খুবই সমস্যা হলেও সে কোনো মতে প্লেনটাকে সেখানে নামিয়ে নেয়। সাইরাসের পাইলটও তার প্লেনটি সেখানে ল্যান্ড করায়। এদিকে লার্স জানতে পারে যে তার প্লেন হাইজ্যাক হয়েছে।
সে তার লোকদেরকে নির্দেশ দেয় যে আমার সোনা আটকাচ্ছে তাকে শেষ করে দাও, অথবা আমার কাছে নিয়ে এসো। এরপর লকমাস্টার সাইরাসের কাছে ক্ষমা চায়, কারণ সে সময়ের মধ্যে সিন্ধুক খুলে সোনা চুরি করতে পারেনি। এখন তার কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই তারা গুন্ডাদের সাথে সোনা সমেত লার্সের কাছে যেতে বাধ্য হয়। লার্সের কাছে সেই মাফিয়া মহিলাও চলে আসে। সে চাইছিল তাড়াতাড়ি ডিল ফাইনাল করতে, যাতে শেয়ার বাজারে লাভ করা যায়, কিন্তু সেও জানতে পারে যে প্লেনটা হাইজ্যাক হয়েছে। লার্স তাকে বোঝায় যে তার গুন্ডারা পরিস্থিতি সামলে নিয়েছে এবং ডিলটা আজই ফাইনাল হবে। প্লেনে তখনও লড়াই চলছিল, যার ফলে পিএসআই মেশিনটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। ফলে হেডকোয়ার্টারের রাডারে আবারও দুটো প্লেনই দেখা যেতে থাকে। সরকার প্লেনটাকে ট্রেস করে ফাইটার জেট পাঠিয়ে দেয় এবং হামলা করার নির্দেশ দেয়, কিন্তু সাইরাসের পাইলট বুদ্ধি করে প্লেনটাকে উল্টো করে তার গায়ে লিখে দেয় ভেতরে মানুষ আছে, হামলা করবেন না। তাই ফাইটার জেটগুলো হামলা না করে প্লেনটার পিছু নিতে থাকে। অবশেষে প্লেনটা লার্সের প্রাসাদের মাঠে ল্যান্ড করে এবং তার বাড়ির পাঁচিল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। সব সোনা মাটিতে ছড়িয়ে পড়ে। এটা দেখে মাফিয়া মহিলাটি বলে, আমি সব সোনা নিয়ে যাচ্ছি, আর তোমাদের ডিলটাও বাতিল। এই বলে সে চলে যেতে উদ্যত হলে ক্ষুব্ধ লার্স তাকে গুলি করে মেরে ফেলে। ঠিক তখনই পুলিশ সেখানে পৌঁছে যায় এবং চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেলে। লার্স পুলিশকে বলে এরা সবাই চোর এবং মহিলার সাথে ডিল করতে এসেছিল, আসল অপরাধী এরাই। কিন্তু এখানে সাইরাস তার মাস্টারমাইন্ড বুদ্ধির পরিচয় দেয়। সে প্লেনের এলইডি গ্লাস এবং এনএফটি রেকর্ডিং ব্যবহার করে পুলিশকে দেখিয়ে দেয় যে আসল অপরাধী লার্স নিজেই। সেই সোনার ডিল করছিল এবং শহরকে ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা তারই ছিল। পুলিশ লার্সকে গ্রেফতার করে এবং যেহেতু এবিআর লন্ডনের অফিসাররাও এই মিশনে জড়িত ছিল, তাই তারা সব সোনা নিজেদের হেফাজতে নিয়ে নেয়। তো এত কষ্ট করার পরেও চোরদের হাতে কিছুই আসে না, কিন্তু এবি এবার সাইরাসদের দলের একজন সদস্য হয়ে যায়। সাইরাস এবিকে ইমপ্রেস করার জন্য তার ছোটবেলার পছন্দের একটা পেন্টিং উপহার দেওয়ার কথা ভাবে, কিন্তু গল্পের সবচেয়ে বড় চমকটা তো এখনও বাকি ছিল। আসলে লকমাস্টার অনেক আগেই সিন্দুক ভেঙে আসল সোনা বের করে নিয়েছিল এবং সেখানে নকল সোনা রেখে দিয়েছিল। সে শুধুই নাটক করছিল যে সে সিন্দুক ভাঙতে পারছে না, অর্থাৎ যেই সোনা পুলিশের হাতে লেগেছিল সেটা ছিল নকল। আসল সোনা তারা আকাশ থেকেই গায়েব করে নিজেদের ডেরায় পাঠিয়ে দিয়েছিল। অর্থাৎ এই চোরেরা তাদের মাস্টারমাইন্ডের বুদ্ধির জোরে আরও একবার এক বিশাল চুরি সফলভাবে সম্পন্ন করেছিল। তো শেষে সবাই তাদের সোনা নিতে যায় এবং একে অপরকে জড়িয়ে ধরে। তাদের আনন্দের কোনো সীমাই থাকে না। তারা তাদের জীবনের নতুন এক সফরের জন্য এবং আরও নতুন অ্যাডভেঞ্চারের জন্য তৈরি হয়ে যায়। আর এভাবেই আজকের আমাদের এই অসাধারণ গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।